কি সব ক্লান্ত সবাই? পরীক্ষা দিয়ে খুব ক্লান্ত নাকি? যাক, আর বেশি দেরি নেই, রাত পোহালেই তোমাদের ভূগোল পরীক্ষা। তাই চলে এলাম আর একটা ফাইনাল সাজেশন নিয়ে। একদম খুব অল্প সময়ের মধ্যে আমরা কি কি পড়বো, কি কি আসার মতো বেশি সম্ভাবনা রয়েছে, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, এই প্রশ্নগুলো দেখে যাও, একদম 100% কমন আসবে। তো ভূগোলের যে ফোর্থ সেমিস্টারের কালকে পরীক্ষা রয়েছে, তার এই কটা সাজেশন আমরা দেখে নেব। কি কি রয়েছে সাজেশনে আমরা চলো দেখে নিই। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে আমরা জানি একটা বড় প্রশ্ন 5 নম্বরের থাকবে, আর থাকবে 3 নম্বরের দুটো, 2 নম্বরের একটা। তাহলে বড় প্রশ্ন কটা? একটা থাকবে, 3 নম্বরের দুটো থাকবে, আর 2 নম্বরের দুটো থাকবে, তাই না? তাহলে আমরা কি কি বড় প্রশ্ন করলে মোটামুটি কমন পাওয়ার মতো সম্ভাবনা রয়েছে? আমি যে প্রশ্ন কটা শর্ট আউট করেছি, এর আগে আমি একবার সাজেশন দিয়েছিলাম, তার থেকে আরো শর্ট আউট করে আমি একটা ফাইনাল সাজেশন দিচ্ছি, যেটা একটু দেখে যাও, অবশ্যই কমন পাবে। কি কি বড় প্রশ্ন পড়বো? দেখো, দুটো প্রশ্ন প্রথমেই রয়েছে। একটা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর একটা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্ন দুটো পড়ে রাখো, এবং আসার সম্ভাবনা খুবই বেশি এই প্রশ্ন দুটো, সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয়। এবার তারা ডিরেক্ট প্রশ্ন নাও দিতে পারে যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ওখানে 2-3টে ভূমিরূপ উল্লেখ করে দিতে পারে যে এই 4টা বা এই 5টা ভূমিরূপ আলোচনা করো, তাই না? তাই দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেটা হলো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি চিত্র সহ আলোচনা করো। এই যে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের যে পর্যায়গুলো রয়েছে, তাই না, এই পর্যায়গুলো তোমাকে চিত্র সহ আলোচনা করতে হবে। অথবা এই প্রশ্নটা এরকম করে আসতে পারে যে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্র মতবাদের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটাকে অনেক ইম্পর্টেন্ট ধরছি এখানে, যে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলো রয়েছে, এই ভূমিরূপগুলো তোমাকে চিত্র সহ আলোচনা করতে হবে 5 নম্বরের জন্য। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো নাতিশীতোষ্ণ অথবা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের জীবনচক্র উপযুক্ত চিত্রের সাহায্যে আলোচনা করো। তাহলে নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের যে জীবনচক্র রয়েছে 6টা পর্যায়ের মধ্য দিয়ে, সেই মানে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই 5টা প্রশ্ন আমি ধরেই নিচ্ছি, এই 5টা প্রশ্নের মধ্যে অবশ্যই আসবে। এছাড়াও তোমাদের অপশনাল হিসেবে আর কয়েকটা প্রশ্ন তোমাদের দেখে রাখতে বলবো। তার মধ্যে 6 নম্বরটা হলো হ্যারি হেমন্ড হেস এর সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বটি আলোচনা করো, অথবা অন্যরকম ভাবে আসতে পারে যে সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের সাপেক্ষে প্রমাণগুলি আলোচনা করো। তাহলে হ্যারি হেমন্ড হেসের যে সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্ব, এটা তোমরা কি বলবো, অ্যাডিশনাল হিসেবে করে রাখবে। আর কি করে রাখবে? নদীর ক্ষয় সঞ্চয়, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমি এই প্রশ্ন কটা, এই যে এই 3টে প্রশ্ন কেন করতে বলছি, যে এই প্রশ্ন 3টে তোমরা যদি বড় আকারে করে রাখো, তাহলে এখান থেকে যে ভূমিরূপগুলো আলাদা আলাদা করে 2 অথবা 3 নম্বরের জন্য আসবে, সেগুলো কিন্তু পেয়ে যাবে, তাই না? যেমন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আউটওয়াশ প্লেন, তারপরে তোমার গৌর, ইনসেলবাজ, তারপর জুইকেন ইয়ারদাং, এগুলো আছে না, এই সমস্ত ভূমিরূপগুলো পেয়ে যাবে। এই কারণে আমি এই 3টে ভূমিরূপকে, 3টি প্রশ্নকে আমি বড় করে করে রাখতে বলছি, ছোট প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার জন্য। আর এটা একটা অ্যাডিশনাল হিসেবে করে রাখবে। বাকি এই যে 5টা, এই 5টা প্রশ্নের মধ্যে মোটামুটি 100% পেয়ে যেতে পারো, তাই না? তাহলে এই ছিল তোমার বড় প্রশ্নের সাজেশন। এখানে 9খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়ো। লাস্টের 3টে অ্যাডিশনাল হিসেবে পড়ে রাখবে ছোট প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার জন্য। আর একটা হ্যারি হেমন্ড হেসের, এটা হাতের প্যাঁচ আর কি, এটা করে রাখবে হাতের প্যাঁচ, তাই না? বেশ, এই ছিল পার্ট এ থেকে তোমার বড় প্রশ্নের সাজেশন, 5 নম্বরের সাজেশন। এবার চলে এসো যে 3 নম্বরের কি কি আসতে পারে। দেখো, 3 নম্বরের যে প্রশ্নগুলো, আমরা বড় প্রশ্নগুলো করে থাকলেই কিন্তু 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো খুবই সহজ হবে পড়াশোনা, মানে করতে। আমি এর আগে একটা প্রাকৃতিক ভূগোলের সাজেশন দিয়েছিলাম, ওখানে যদিও একটু কোশ্চেন বেশি হয়েছিল, আমি ওগুলোকে শর্ট আউট করে পুরো 3 নম্বরের কোশ্চেন গুলোকে আমি একসঙ্গে করে দিয়েছি। ওখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে ছিল। দেখে নেব কি কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, অভিসারী বা প্রতিসারী পাতসীমানা বরাবর গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এবার দেখো, এখানে অনেকগুলো ভূমিরূপ রয়েছে, তোমাদের হয়তো উল্লেখ করে দিতে পারে 2টো ভূমিরূপ অথবা 3টে ভূমিরূপ। কি
একটা অভিসারী পাত সীমানা বরাবর এবং প্রতিসারী পাত সীমানা বরাবর যে ভূমিরূপগুলো রয়েছে, এই ভূমিরূপগুলো তোমার চিত্র সহ উল্লেখ করে দিতে পারে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অভিসারী ও প্রতিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য, অশ্বক্রাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো, অথবা জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন। তারপরে দেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। তোমরা নেক্সট চ্যাপ্টারে দেখবা সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো। পাশাপাশি উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য, রিয়া উপকূল ও ডালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য, সোয়াশ ও ব্যাকওয়াশ, সোয়াশ মানে উত্থানকারী তরঙ্গ, ব্যাকওয়াশ মানে প্রত্যাবর্তনকারী তরঙ্গের মধ্যে পার্থক্য, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ি, অথবা তোমার এটা অন্যরকম ভাবে আসতে পারে যে বারখান এবং তোমার শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য, আর একটা হলো পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য। দেখো পার্থক্যগুলো 3 নম্বরের জন্য আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। পার্থক্যগুলো কিন্তু কোনোটাই বাদ দেওয়ার চেষ্টা করবে না। আর পার্থক্য বললাম যে একদিকে বিষয় লিখবে, তারপরে তোমার দুটো পার্থক্য লিখে সুন্দর করে 3 অথবা 4টা পয়েন্ট দিয়ে তোমরা এই প্রশ্নগুলো নামানোর চেষ্টা করবে। বেশি পয়েন্ট দিলে আবার সময় পাবে না। সুতরাং প্রশ্নে যে কটা উল্লেখ করতে বলবে, যত নম্বর থাকবে তার বেশিসে তোমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। 3 নম্বরের আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, যেমন স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি লেখো, অথবা ডেভিসের ক্ষয়চক্রের মূল শর্তগুলো কি কি সেটা লেখো। আর কি পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের যে পেনিপ্লেন এবং মরু ক্ষয়চক্রের ক্ষেত্রে যে মরু ক্ষয়চক্রের ক্ষেত্রে যে পেনিপ্লেন আর স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত সমতল ভূমি যে পেডিপ্লেন, তার মধ্যে পার্থক্য। সেম ইনসেলবার্জ এবং মোনাডনকের মধ্যে পার্থক্য, এগুলো ক্ষয়চক্র থেকে এই প্রশ্নগুলো করে রাখবে। নিক বিন্দু বরাবর জলপ্রপাত সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ত্রুটিগুলো লেখো, এটা 3 মার্কের জন্য করে রাখবে। এই প্রশ্ন দুটো খুবই সস্তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো এবং ক্রান্তীয় ঘূর্ণবাত ও মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। একদম চরম সস্তা প্রশ্ন, অথচ চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা চরম ইম্পর্টেন্ট, সেটা হলো জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো, তাই না? এবার গ্রিনহাউস ইফেক্টের কারণগুলি বা বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো। এবার অনেকে বলছে যে স্যার কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ থেকে কি কোনো প্রশ্ন আসবে না? বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি 3 নম্বরে আসে, কোপেনের যে শ্রেণীবিভাগ, জলবায়ু যে শ্রেণীবিভাগ, তিনি 5টা ভাগে ভাগ করেছিলেন, প্রত্যেকটা অ্যালফাবেটিক্যালি ভাগ, অ্যালফাবেট দিয়ে মানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে ভাগ করেছিলেন। এই প্রত্যেকটা ভাগ তোমরা জেনে রাখবে এবং প্রত্যেকটা ভাগের 3টে করে বৈশিষ্ট্য করবে। কোপেনের জলবায়ুর প্রত্যেকটার 3টে করে বৈশিষ্ট্য করে রাখবে। যদি কোপেন থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এটাই আসবে। এছাড়া সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো। সমুদ্র সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী 3টি নিয়ন্ত্রক আলোচনা করো। এরকম উল্লেখ করে দিতে পারে যে 3টি নিয়ন্ত্রক আলোচনা করো। এর সাথে সমুদ্র স্রোতের প্রভাব সেটা করে রাখবে। বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। যেমন জলবায়ুতে সমুদ্র স্রোতের প্রভাব, ক্লাস 10-এর ফাইনাল প্রশ্নে এই প্রশ্নটা এসেছিল, তাই না? এবার চলে এসো যে এখান থেকে আর একটা 3 নম্বরে রয়েছে, সেটা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বাণিজ্যিক মৎস্যচারণ ভূমি গড়ে উঠেছে কেন। এই প্রশ্নটা আরো দুরকম ভাবে আসতে পারে, যে গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন, অথবা গ্র্যান্ড ব্যাংকের গুরুত্বগুলি লেখো। কারণ আমরা জানি নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে যে বাণিজ্যিক মৎস্যচারণ ভূমি সেটার নাম হলো গ্র্যান্ড ব্যাংক, তাই গ্র্যান্ড ব্যাংক দিয়েও এটা প্রশ্ন আসতে পারে। এছাড়া উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা এরকম আসতে পারে যে অন্তঃস্রোত ও বহিঃস্রোতের মধ্যে পার্থক্য। কারণ আমরা জানি উষ্ণ স্রোতকে বলা হয় বহিঃস্রোত আর শীতল স্রোতকে বলা হয় থেকে অন্তঃস্রোত, তাই দুরকম ভাবেই প্রশ্নটা আসতে পারে। তারপরে হলো জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো। ওই যে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ, আলাদা করে আসতে পারে যে ইনসিটু সংরক্ষণের কৌশল বা এক্সিটু সংরক্ষণের কৌশল আলাদা করে আসতে পারে বা একসঙ্গেও আসতে পারে। তোমরা কয়েকটা কৌশল ভালো করে পড়ে রাখবে। এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, সুতরাং একটু ভালো করে মন দিয়ে করবে। জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। এছাড়া 3 মার্কের এখান থেকে জীববৈচিত্র্য থেকে আসবে, জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। এই প্রশ্নটা চরম ইম্পর্টেন্ট, সেটা হলো ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো।
তারপরে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি, এটাও চরম ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য থেকে 3 মার্কের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা সায়েন্সে যে বায়োলজি রয়েছে এখানে এই প্রশ্নটা এসেছিল এবার। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল 3 মার্কের প্রশ্ন। এবার আমরা চলে যাব যে প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের যে প্রশ্ন দুটো আসবে, কি কি আসতে পারে। দেখো 2 মার্কের প্রশ্ন একটু বেশি রয়েছে, কেন যে বড় প্রশ্নগুলো যদি আমরা পড়ি তাহলে 2 মার্কের প্রশ্নগুলো পাবো। বড় প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু আমি 2 নম্বরের প্রশ্নগুলো সাজেস্ট করেছি। কি কি পাত সীমানা বা প্লেট বাউন্ডারি কাকে বলা হয়, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলা হয়, ত্রিপাত সীমানা কি এখানে নেই, এটা একটু দেখে রাখবা। বেনিয়ফ জোন কি, অধপাত অঞ্চল বা সাবডাকশন জোন কাকে বলে, মেলাঙ্গে কি, তারপরে তোমার সুচার লাইন কি, নদীর কাছ থেকে চলে এসো, ধারণা অববাহিকা, জলবিভাজিকা, প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল, নদী বাঁক, স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, সম্মুখ তটভূমি মানে সমুদ্র তরঙ্গ থেকে সম্মুখ তটভূমি, তারপরে পশ্চাৎ তটভূমি কাকে বলে, রিয়া উপকূল কাকে বলে, ফিয়ার্ড উপকূল, যৌগিক উপকূল কাকে বলে। এখান থেকে পেচ খুব ইম্পর্টেন্ট, টম্বলো খুব ইম্পর্টেন্ট, কোরাল ব্লিচিং কি, উর্মি ভঙ্গ কাকে বলে, ক্ল্যাপোটিস কি 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রবাল প্রাচীর কি ইম্পর্টেন্ট, লেগুন কি খুব ইম্পর্টেন্ট, ভেন্টিফ্যাক্ট কি, ড্রেইক্যান্টার কাকে বলে, ইনসেল বার্জ কি, সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে, বারখান বা তির্যক বালিয়াড়ি কাকে বলে, ওয়াদি কাকে বলে, তাই না। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্নতেই রয়েছে, সেখান থেকেই কিন্তু আমি 2 নম্বরের প্রশ্নগুলো সাজেস্ট করছি। ক্ষয়চক্র থেকে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, ডেভিসের ত্রয়ী বা ট্রায়ো অফ ডেভিস, TRIO ট্রায়ো অফ ডেভিস, এই প্রশ্নটা 2 নম্বরের জন্য একটু দেখে রাখবে। নিক পয়েন্ট কাকে বলে, চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। নদী গ্রাস ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষয়চক্রের পুনর্যৌবন লাভ কাকে বলে, মনোডনক কি, ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কি, এই ঘূর্ণবাতের চক্ষু কি খুব ইম্পর্টেন্ট, চক্ষু প্রাচীর কাকে বলা হয়, গ্রিনহাউস ইফেক্ট কাকে বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, লেলনিনো লানিনা কাকে বলে, ব্যারোক্লিনিক এবং ব্যারোট্রপিক অবস্থা কি, ফ্রন্টোজেনেসিস ও ফ্রন্টোলাইসিস কি, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে। এরপরেই আমি যে প্রশ্নটার কথা বলবো সেটা হলো মগ্নচড়া কাকে বলে। আর একটা প্রশ্ন দেখো, প্রশান্ত আটলান্টিক আর ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোতগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, অত স্রোত পড়ার তো এই মুহূর্তে সম্ভব নয়, তবে 2টো করে উষ্ণ এবং 2টো করে শীতল স্রোতের নাম কিন্তু মনে রাখবে। এরকম ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে, লিখলেই 2 নম্বর। 2টো উষ্ণ স্রোত এবং 2টো শীতল স্রোত কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। জীবমণ্ডল থেকে কয়েকটা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সেটা হলো জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলি লেখো। জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝায়, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিন ভান্ডার কাকে বলে, এটা চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনভিট্রো সংরক্ষণ কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এটা একটু দেখে রাখবে। ক্ল্যাড কি, তারপরে বিপন্ন প্রজাতি, চরম ইম্পর্টেন্ট প্রশ্ন, বিপন্ন প্রজাতি কাকে বলে। তারপরে ইনসিটু সংরক্ষণ কি, এক্সিটু সংরক্ষণ কি। এখানে 3টে ডেটা বুক রয়েছে, গ্রিন, রেড, ব্ল্যাক, তার মধ্যে রেড ডেটা বুকটা চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল 2 নম্বরের, একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটা বেশি নয়। বড় প্রশ্নগুলো যদি পড়ে রাখো তাহলে এই প্রশ্নগুলো ওর মধ্যেই থাকবে, সুতরাং আলাদা করে পড়ার কোনো দরকার নেই। জাস্ট প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবে, সকাল সকাল উঠবে, মানে ঘুম থেকে অতি সকালে, মানে সূর্য ওঠার আগে উঠে যাবে, ফ্রেশ মুডে পড়তে বসবে আর এই প্রশ্নগুলো দেখে যাবে, একদম ক্লিয়ারলি ফুল অ্যাটেনশন নিয়ে পরীক্ষা দেবে, দেখবে ভালো রেজাল্ট হবে এবং কমন পাবেই, তাই না। নেক্সট এবার চলে এসো পার্ট বি থেকে। পার্ট বি থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, যেখানে 6 এবং 2 মার্কের 2টো প্রশ্ন থাকবে। 2 মার্কের 2টো প্রশ্ন থাকবে, যেটা হলো 4। এই টোটাল 10 নম্বর থাকবে পার্ট বি তে। দেখো পার্ট বি থেকে আমরা জানি যে মাত্র 2টো চ্যাপ্টার রয়েছে, একটা হলো জনসংখ্যা আর একটা হলো তোমার মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। তাহলে ওখান থেকে কি কি আসতে, মানব উন্নয়ন, মানবীয় ভূগোলের মূল তত্ত্ব থেকে 2টো আসে, সেটা হলো জনসংখ্যা, জনবসতি এবং মানব উন্নয়ন। এই 2টো টপিক রয়েছে, এখান থেকে 3 মার্কের কি কি প্রশ্ন করবে আমি যে কটা বলছি এর মধ্য থেকে আসবে, গ্যারান্টি দিয়ে বললাম। প্রথম প্রশ্নটা চরম ইম্পর্টেন্ট প্রশ্ন, জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের ভূমিকা আলোচনা করো। তারপরে অন্তর্মুখী পরিব্রাজন বা এমিগ্রেশন এবং বহির্মুখী পরিব্রাজন বা এমিগ্রেশনের মধ্যে পার্থক্য লেখো।
প্রশ্নটা এরকম ইংলিশ টার্ম দিয়ে আসতে পারে অথবা বাংলা টার্ম দিয়ে আসতে পারে। অন্তর্মুখী পরিব্রাজন এবং বহির্মুখী পরিব্রাজনের মধ্যে পার্থক্য লেখো। অথবা এরকম আসতে পারে অভিবাসন ও প্রবাসনের বলতে কি বোঝো বা এর পার্থক্য লেখো। তারপরে জনঘনত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটা ক্লাস 10-এ কিন্তু এবার এসেছিল, জনঘনত্ব কাকে বলে ফাইনাল পরীক্ষায়। কাম্য জনসংখ্যা কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। জনাকীর্ণতা ও জনস্বল্পতার মধ্যে পার্থক্য কি। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু যদি আমরা পার্থক্য পড়ে রাখি, প্রত্যেকটা পার্থক্যের একদিকের বৈশিষ্ট্য, অন্যদিকেরটা অন্যদিকের বৈশিষ্ট্য, তাহলে জনাকীর্ণতা ও জনস্বল্পতার মধ্যে পার্থক্য পড়লেই কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবো, মানে পড়া হয়ে যাবে, তাই না। ম্যালথাসের জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি সংক্ষেপে লেখো। অতটাই ইম্পর্টেন্ট নয়, তবে একটু চোখ বলিয়ে যাবে। মানব উন্নয়নে সক্ষমতাগত দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে লেখো। যদি মানব উন্নয়ন থেকে অর্থাৎ তোমার মানব উন্নয়ন সূচক থেকে এই প্রশ্নটা আসে তাহলে এটাই আসবে। অথবা অমর্ত্য সেনের ধারণা অনুযায়ী ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তত্ত্বটি সংক্ষেপে লেখো। এখানে দুটো তত্ত্ব রয়েছে, একটা সক্ষমতার দৃষ্টিভঙ্গি আর একটা হলো তোমার কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। সক্ষমতার দৃষ্টিভঙ্গিটা একটু ভালো করে পড়ে রাখবে, তবে মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে রাখবে। নেক্সট, এখান থেকে 2 মার্কের আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, বেশি নয়। পরিব্রাজন কাকে বলে, ব্রেন গেইন বা মেধা সঞ্চয় এবং ব্রেন ড্রেন বা মেধা পাচার কি। এই প্রশ্নটা কিন্তু চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিব্রাজনের পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বা পুল ফ্যাক্টর কাকে বলে, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে, জনবিস্ফোরণ কি, দারিদ্রতা বলতে কি বোঝো, মানব দারিদ্রতার সূচক কি, মানব উন্নয়ন সূচকের ত্রুটিগুলি লেখো। এটা 2 নম্বরের জন্য করে রাখবে। আর কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে মানব উন্নয়ন সূচকের মান নির্ণয় করা হয়। আমরা জানি দুটো বিষয়ের উপর ভিত্তি করে করা হয়, দুটো বিষয়ের নাম লিখলেই কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। এবার দেখো পার্ট সি থেকে 3 মার্কের থাকবে দুটো আর 2 মার্কের থাকবে দুটো, বি এর মতোই সেম। এখানেও 10 মার্কের টোটাল থাকবে পার্ট সি থেকে। আমরা জানি যে এখানে ভারতের শিল্প রয়েছে আর পাশাপাশি আরো দুটো চ্যাপ্টার রয়েছে। আমরা কি কি 3 মার্কের প্রশ্ন এখান থেকে পড়বো দেখে নাও। যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। বেশ কয়েকটা শিল্প রয়েছে, তার মধ্যে আমি হাতে গোনা কয়েকটা শিল্প দিয়েছি। এই শিল্প উন্নতির কারণগুলো থেকে পড়লেই কমন পেয়ে যাবে। আর অথবা দিয়ে থাকবে তো তখন ওগুলো আর করার দরকারই পড়বে না, অথবাও কমন পেয়ে যাবে এখান থেকে। আমি যা যা দিয়েছি মূল প্রশ্ন থাকবে, অথবাও কমন পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নটা কি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। দ্বিতীয় নম্বর হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও এবার মাধ্যমিকে এসেছিল ফাইনাল পরীক্ষায়। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। 3 নম্বর প্রশ্ন, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বা ইংলিশ টার্মটা দিতে পারে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। 5 নম্বর, এটা গতবার মাধ্যমিকে এসেছিল, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 3 মার্কের জন্য করে রাখবে। জনবসতি থেকে যেটা করব আমরা সেটা হলো গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি, বিক্ষিপ্ত এবং রৈখিক বসতি। এর মধ্যে গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি এবং বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার ভৌগোলিক কারণ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। রৈখিকটাও একটু দেখে রাখবে। গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির মধ্যে পার্থক্য লেখো। আর একটা সস্তা প্রশ্ন, সেটা হলো গ্রামীণ বসতি এবং পৌর বসতির মধ্যে পার্থক্য লেখো। আমরা লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন করে রাখবো। একটা হলো সুন্দরবন অঞ্চলে মানুষের জীবনযাত্রার বাধাগুলি আলোচনা করো, আর দিল্লিতে অথবা কলকাতায় বায়ু দূষণের মূল কারণগুলি আলোচনা করো। দুটোই ক্যাপিটাল, একটা ভারতের একটা পশ্চিমবঙ্গের। এই ক্যাপিটাল দুটোর বায়ু দূষণের যে মূল কারণ, তার মধ্যে দিল্লিটা মানে বর্তমানে খুব আলোচিত একটা ব্যাপার, যে দিল্লিতে পলিউশনটা অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার কারণে। এটা আমরা নিউজ পেপার পত্রিকাতে রিসেন্ট খুব দেখতে পাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট। দিল্লিতে বায়ু দূষণের মূল কারণগুলি আলোচনা করো। এবার দেখো এখান থেকে 2 মার্কের কি কি করব। প্রথম প্রশ্নটা হলো যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো। শিল্পের গড়ে ওঠার কারণ, পাশাপাশি আমরা সমস্যাগুলো করে রাখবো। সস্তা প্রশ্ন একটা, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, কাগজ শিল্পের প্রধান প্রধান কাঁচামাল গুলো কি কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে,
অস্থাণু শিল্প বা শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? তাই না? এই প্রশ্নটা চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্য সূচক বা দ্রব্য সূচক কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? সংজ্ঞা হিসেবে দিয়ে দিতে পারে। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এগুলো তোমরা মাধ্যমিকেই পড়েছো। পরিবহনের দোলক নীতি কি? অনুসারী শিল্প কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলা হয়? দেখো, সংযোজন ভিত্তিক শিল্প হয়তোবা শোনোনি, একটু জেনে নাও। মোটর গাড়ি নির্মাণ শিল্প যেটা, সেটাই হলো তোমার সংযোজন ভিত্তিক শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্প যেটা, সেটাই কিন্তু সংযোজন ভিত্তিক শিল্প। সুতরাং অটোমোবাইল বলুক, মোটর গাড়ি নির্মাণ শিল্প বলুক, সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে বলুক, এটা একই উত্তর, তাই না? এরপর চলে এসো, আউটসোর্সিং কি? এই প্রশ্নটা একটু ভালো করে করে রাখবে। আউটসোর্সিং কি? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলা হয়? তাই না? নেক্সট, এবার চলে এসো, পূর্ব ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প এবং পশ্চিম ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রের নাম। জাস্ট কেন্দ্রগুলোর নাম মনে রাখবে। পাশাপাশি আমি একটু বলেছি, দুটো তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম, দুটো মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম। মানে বারবার বলছি যে দুটো করে অন্তত কেন্দ্রগুলোর নাম পড়ে রাখবে, কারণ এরকম মানে ঝটকা প্রশ্ন চলে আসতে পারে। দুটো কেন্দ্রের নাম বলো 2 নম্বরের জন্য। হ্যামলেট কি? চরম ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে। পাশাপাশি শুষ্ক বিন্দু বসতি এবং জলবিন্দু বসতি কাকে বলা হয়? মেগাসিটি কাকে বলে? উদাহরণ দাও। স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়, বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলা হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চরম ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভারতের সুস্থায়ী উন্নয়নে গৃহীত দুটি পদক্ষেপ লেখো। ইউটিফিকেশন কি? আর্সেনিকোসিস বা আর্সেনিক দূষণ কাকে বলা হয়? তাহলে দেখো, আমি এই যে সাজেশনটা দিলাম, প্রাকৃতিক ভূগোলে সাজেশনটাকে আরো মডিফাইড করে একটু শর্ট করার চেষ্টা করেছি। প্লাস আঞ্চলিক ভূগোল থেকে তো খুবই সামান্য প্রশ্ন দিয়েছি। তোমরা দেখতেই পেলে যে এই অতি অল্প প্রশ্ন, মানে খুব বেশি নয়, এই মানে এই কয়েকটি প্রশ্ন যদি আমরা ভালো করে একটু দেখে যাই, তাহলে সবার পরীক্ষা ভালো হবে, ভূগোল পরীক্ষা। আর একবার বলছি যে সময় থাকবে 2 ঘন্টা, 35 নম্বরের পরীক্ষা। একটু হাতের লেখা পরিষ্কার করবে, খারাপ হোক সমস্যা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যা থাকে। ছবি চাইলে ছবি দেবে 2 নম্বরের জন্য, পারলে ছবি দেবে। যদি না সময় থাকে তাহলে দেবে না। প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে অন্তত 2 লাইন করে, 2 আঙুল করে গ্যাপ রাখবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি মনে হয় যে আমি ছবি দিতে পারবো, আঁকতে পারবো, তাহলে তুমি চালাকি করে একটু বেশি গ্যাপ ছেড়ে ছবি আঁকার মতো জায়গাটা ছেড়ে রাখবে। পারলে আঁকবে, সময় পেলে আঁকবে, না পেলে আঁকবে না, ছেড়ে দেবে, দরকার নেই। কিন্তু 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলোতে যেখানে যেখানে চাইবে ছবি, কম্পালসারি ছবি দিতেই হবে। আবারও বলছি, বড় প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো দিলাম এর মধ্যে আসবে। 3 নম্বরে পার্থক্যগুলো চরম ইম্পর্টেন্ট, কোনো পার্থক্যই ছাড়বে না। আর 2 নম্বরে এই সংজ্ঞা বা দুটো কেন্দ্রের নাম বা দুটো বৈশিষ্ট্য লেখো বা দুটো পার্থক্য লেখো, এরকম টাইপের প্রশ্ন আসবে। আজকে ছিল এই ভূগোলের 4th সেমিস্টারের 2026-এর সাজেশন। ভালো করে পড়ো, পরীক্ষা দাও। পরীক্ষা কেমন হলো সবার, কেমন প্রশ্ন কমন পেলে না পেলে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য আছি। বেশ, এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই সাজেশন ক্লাস। ধন্যবাদ।